তন্নার হাতে মেহেদি পরানো হয়েছে। মেহেদি পরতে গিয়ে চোখ দুটো লেগে এসেছিল তন্নার। নিশাত ডেকে বলল, এই পূর্ণা, শেষ? দেখো কেমন হয়েছে। তন্নার চোখ মেলে তাকালো। মেয়েটি খুবই আন্তরিক ভঙ্গিতে তার সাথে কথা বলছে। তার ভীষণ ভালো লাগলো, কিন্তু হাতের মেহেদির দিকে তাকাতেই একরাশ মন খারাপের দল জড়িয়ে ধরল তাকে। তার কান্না পেল। হাতের মধ্যিখানে জল করছে অধ্যায়ের নাম। তুন্নার ইচ্ছা করছে এই নামটা মুছে ফেলতে। কেন এমন শাস্তি দিচ্ছে লোকটা তাকে? তার চোখ জলে ভরে উঠল। নিশাত আঁতকে উঠে বলল, ভালো হয়নি? না আপু, অসম্ভব সুন্দর হয়েছে। তাহলে তোমার চোখে পানি কেন? তন্নার চোখের পানি মুছল, ঠোঁটের কোণে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলল, এমনি। আচ্ছা আমি যাই, তোমাকে বললে এই ঘরে ঘুমাতে। কে বলেছে? অধ্যায়। ও। ছোট করে দীর্ঘশ্বাস মুক্ত করে তন্না। তার এখন কান্না পাচ্ছে ভীষণ। মন চাইছে এসব ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে। সেখানে অধ্যায় চৌধুরী নামক কেউ থাকবে না, যেখানে তন্নাকে মন খারাপ নামক বস্তুটি আর ছুঁতে পারবে না। কিন্তু কথায় কথায় সেই বস্তু সাম্মী ব্যালকনিতে দাঁড়িয়ে আদিলের সাথে কথা বলছে। তার রিনিঝিনি হাসির শব্দ পাওয়া যাচ্ছে। সে নিশ্চয়ই খুব সুখী। ভালোবাসার মানুষের সাথে বিয়ে হলে কে না সুখী হয়, কিন্তু তুন্নার কপালে সেই সুখ নেই। ঘরের ভেতর হঠাৎ তার কেমন দম বন্ধ লাগতে শুরু করলো। মনে হলো এই বন্ধ ঘরে সে দম বন্ধ হয়ে মারা যাবে। উঠে দাঁড়ালো তুন্না। মন্তর গতিতে হেঁটে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। সে দাঁড়ালো অধ্যায়ের ঘরের দরজার সামনে। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে ঢুকতেই এয়ার ফ্রেশনারের কড়া গন্ধ নাক ভেদ করে কলিজা অবধি পৌঁছে গেল তুন্নার। ঘরটা ঘুরে ঘুরে দেখল সে। চমৎকার পরিপাটি একটা ঘর, প্রিয়জনের ঘর। এই ঘরেই আর দুদিন পর নতুন বউ নিয়ে রাত্রি যাপন করবে অধ্যায়। তার বুকে ঘুমাবে অন্য এক নারী। আচ্ছা, সেই নারী দেখতে কেমন? অনেক সুন্দরী নিশ্চয়ই। অবশ্যই হওয়াটা স্বাভাবিক। অধ্যায় চৌধুরী সেই সুন্দরীর কোমল কায়া ভালোবাসার ভরিয়ে দিবে। এই তো সেই বিছানা, যা আর দু রাত পরই দুজন মানব মানবীর উষ্ণ আলিঙ্গনে তপ্ত হবে। বুকের ভেতর হঠাৎ কেমন যেন জ্বালা অনুভব করে তন্না। তীব্র একটা যন্ত্রণা কাটার মতো বিদ্ধ হতে থাকে। রক্তক্ষরণ শুরু হয় বুকের ভেতর। ভাগ্য এত নিষ্ঠুর কেন? ঘরের প্রতিটি জিনিসে পরম মমতায় হাত বুলায় তন্না। কেঁপে কেঁপে উঠে বুক। চোখ দিয়ে নামে শ্রাবণের ধারা। এই শ্রাবণের ধারার বর্ষণ লুকাতে ছুটে যায় ছাদে। দৌড়ে এসে তাকিয়ে থাকে আকাশের দিকে। নিমিষেই নেত্রে তাকিয়ে থাকে তার ভরা নীলাম্বরে। তাদের মাঝে মাঝে মা আসে নিশ্চয়ই। কতদিন মাকে স্বপ্নে দেখে না তন্না? কেন আসে না মা? কোনোভাবে কি তুন্নার উপর রাগ করেছে? সে যখন অতিরিক্ত দুঃখে থাকে তখনই তো মা আসে। আজ কেন আসছে না? তুন্না কাঁদে, বিড়বিড় করে বলে, আমার কপালে কেন সুখ নেই মা? কেন আমার স্বামী আমাকে একটু ভালোবাসলো না? কেন ও অন্য নারীতে মজে গেল? আমি কি দেখতে এতটাই কুৎসিত? রূপটাই কি সব? আচ্ছা মা, অসুন্দরী হবার দায় কি আমার? তবুও কেন আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হলো? বলো না মা। তুন্নার আচমকা খেয়াল হয় ছাদের ওই দিকটায় কেউ দাঁড়িয়ে আছে। তুন্নার কথা কি সে শুনতে পেরেছে? গলা খাকারি দিল বোধহয়। তুন্না বিমুদ্র হয়ে তাকিয়ে থাকে, কিঞ্চিত ভয় পায়। এখন গভীর রাত, বাড়ির প্রায় সকলেই ঘুমিয়ে আছে। তবে এত রাতে ছাদে আমতা আমতা করে প্রায় ভীত স্বরে প্রশ্ন করে, কে? কে কে? আফসা অন্ধকারে সশব্দে হেসে ওঠে পুরুষটি। তার ভুবন কাঁপানো হাসির শব্দে অন্তরাত্মা কেঁপে উঠল তন্নার। সন্ধ্যার ঘটনাটা স্মরণে আসতেই ভয়ে জড়সড় হয়ে গেল সে। দৌড়ে সে কি পালিয়ে যাবে? তাই ভালো। ছুট লাগাতে চাইল তন্না, কিন্তু হায়, তার পূর্বেই পুরুষেরই শক্ত হাতের বাঁধনে আটকা পড়ল সে। হ্যাঁচকা টানে লোকটা তাকে নিজের কাছাকাছি টেনে নিল। কানের কাছে ফিসফিস করে বলল, পালাচ্ছ কেন মেয়ে? তন্না আশ্বস্ত হলো। এই স্বর সে চেনে, কিন্তু কথার ধরন অপরিচিত। নাটক করে বলা হচ্ছে পালাচ্ছ কেন মেয়ে? কেন রে বদমাস? তুই জানিস না তুই যে আরেকটা বিয়ে করছিস?
এটা জেনেও আমি চুপ করে বসে থাকবো? তোকে দেখে কত কত প্রেমে উঠবে আমার, হ্যাঁ বেটা লুচ্চা। মনের ভাব মুখে প্রকাশ করে বসে তুন্না। ছাড়ুন ছাড়ুন আমায় বেটা লুচ্চা। মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে, লুতুপুতু করতে ইচ্ছে করে। একদম আমার কাছে আসবেন না। আবার কাছে আসতে চাইলে জায়গা বরাবর এমন একটা দিব, জীবনে আর ফুলসজ্জার স্বাদ কেমন সেটা বুঝতে পারবেন না। অসভ্য অভদ্র খারাস কোথাকার। অধ্যায় দমে যায় কিছু সময়ের জন্য। এই ভদ্র সভ্য তরুণী তুন্নাও যে এহেন গালি দিতে পারে তা তার জানা ছিল না। বিস্ময়ে সে হা হয়ে থাকে কতক্ষণ। ব্যাপারটা হজম হতেই ফিসেল হাসে সে। ইস জেলাসি। মেয়েটার সারা শরীর বোধহয় জেলাসিতে পূর্ণ। ভেবেই পেট ফেটে হাসি আসতে চায় অধ্যায়। সে ফের এগিয়ে আসে, জড়িয়ে ধরে তুন্নার কোমর। তুন্না তেতে উঠে বলে, আবার ধরেছেন আমাকে? আবার ছাড়ুন ছাড়ুন বলছি। যদি না ছাড়ি? অধ্যায়ের কণ্ঠে জেদ। তুন্না হতবম্ব, হতবাক। কি স্পর্ধা, কি অধিকার বোধ! তার উপর কিসের এত অধিকার এই লোকটার? শয়তান, অসভ্য। তুন্না জেদ করে, বলে ওঠে, আমি কিন্তু আপনার সর্বনাশ করে দিব অধ্যায়। অধ্যায় কথা শুনে হেসে ওঠে। শরীর কাঁপিয়ে হাসতে থাকে সে। একটা সময় হাসি কমে এলে রসিয়ে ফিসফিস করে শোধায়, তুমি করবে আমার সর্বনাশ? হুম। তো কি সর্বনাশ করবে তুমি? ইজ্জত হরণ? ছি, কি বলছেন? তো কি করবে? দেখতে চান? প্রশ্নটি করার সাথে সাথে নিজের মেহেদি রাঙা হাতটা অধ্যায়ের বাম হাতে লাগিয়ে দিল তুন্না। নিজের হাতের মেহেদির রং লেপ্টে যাওয়ার সাথে রঙিন হলো অধ্যায়ের শুভ্র গাল। অধ্যায় স্থবিত, হতবাক। মেয়েটা কি করলো এটা? তুন্না প্রশ্ন করে উত্তর সে নিজেই দিল। বিয়ে করবেন না? গালে মেহেদির দাগ নিয়ে করুন বিয়ে। অধ্যায় মেকি রাগ দেখিয়ে বলে, এটা কি করলে? রাগ করে কথাটা বলতে চাইতেও রাগী শোনালো না কণ্ঠটা। তার হক চকিয়ে যাওয়া স্পষ্ট শোনালো মাত্র। তুন্না সহসা বলে উঠল, চরিত্রে তো কলঙ্কের দাগের অভাব নেই। গালে একটু মেহেদির দাগ লাগলে তেমন কোনো ক্ষতি নেই। আমার চরিত্রে কলঙ্কের দাগ আছে? আছেই তো। মুরগির বাচ্চার মতো গার্লফ্রেন্ড লালন করেন আপনি, সেটাকে পুষ্পমাল্য দিয়ে বরণযোগ্য চরিত্র বলে না নিশ্চয়ই। অধ্যায় অভ্যাসবশত ভ্রু কুঁচকায়। ঠোঁটের কোণে বাচ্চাদের মতো ঈষৎ বস্কিম করে বলে, এই, তুমি কথায় কথায় আমাকে অপমান করো কেন? তুন্না তাচ্ছিল্য ভরে হাসে। হায় অপমান! অপমান শব্দটার অর্থ জানে এই মূর্খ লোকটা। নিয়মিত অপমান তো সে করে চলছে তুন্নাকে। অপমানে অপমানে জর্জরিত করে দিচ্ছে তুন্নার দেহ, মন, অস্তিত্ব। অথচ খুলে বসেছে নিজের অপমানের ফিরিস্তি। শালা অকৃতজ্ঞ পুরুষ! তা মুখেও ওই ভাব ব্যক্ত করে তুন্না। বলে, অপমান তো আপনি করছেন আমায়। আচ্ছা আপনি কি চাইছেন বলুন তো? অধ্যায় উত্তর দেয় না। তুন্নার অন্যায় হাত দেয় সহসায়। আচমকা আক্রমণে কেঁপে ওঠে তুন্না। শিহরিত হয়ে স্থবিত কায়া। লোকটা কি করছে কি? জড়সড় হয়ে চেপে ধরে অন্যার সামনের অংশ। পুরুষালী শক্ত হাতের হ্যাসকা টানে অবশ্য অন্যার রক্ষা সম্ভব হয় না তার। অধ্যায় অন্যা কেড়ে নিয়ে মুখের লাগা মেহেদি মুছে নিল। এরপর বিরক্তি ভরে উচ্চারণ করল, কি পাষাণ মেয়ে মানুষ গো তুমি! এই কেমিক্যাল যুক্ত মেহেদি আমার গালে লাগিয়ে দিলে? তুন্না নির্বিকার ভঙ্গিতে দৃঢ়স্বরে বলল, হ্যাঁ দিলাম। জ্বলছে খুব। বলে গালে আলতো হাত বোলাতে লাগলো অধ্যায়। তার কণ্ঠে অসহায়ত্ব প্রকাশ পেল। সত্যি বোধহয় জ্বলছে। কতটা জ্বালাপোড়া করছে কে জানে। তুন্নার অন্তর যতটা পুড়ছে, অধ্যায়ের যাতনা তার থেকেও কি যন্ত্রণাদায়ক, অধিক কষ্ট দিচ্ছে। তুন্নার বুকের আগুনের তাপ কি এর চেয়েও বেশি ক্ষতের সৃষ্টি করেনি? করেছে। এই এত যন্ত্রণা যদি সে সহ্য করতে পারে, তবে অধ্যায় কেন পারবে না? কেন পারবে না এই সামান্য জ্বালা সহ্য করতে? প্রেমের জ্বালার থেকে গাঢ় গভীর জ্বালা এই পৃথিবীতে দ্বিতীয় আর কি আছে? তুন্নার এই মুহূর্তে একটা গান ভীষণ মনে পড়ছে। ওই গানটা, কি জ্বালা দিয়া গেলা মোরে,
নয়নের কাজল পরাণের বন্ধুরে, কি জ্বালা দিয়ে গেলা মোরে। বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেনে ধরে, কি দুঃখ দিয়া গেলা মোরে। টুন্না বিড়বিড় করে গাইল। গানটা শেষ করে দেখলো অধ্যায় মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে আছে, যেন আজন্মকাল এই গান শুনে কাটিয়ে দিতে পারে। টুন্না অপ্রস্তুত হয়, জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে তাকায় আকাশের দিকে। লোকটা তাকে খুব পাষাণ ভাবছে নিশ্চয়। আর ভাবছে কি, লোকটা তো বলেই দিল, কিন্তু কি করবে টুন্না? লোকটাকে আহ্লাদ করে গালে হাত বুলিয়ে দেবে? পাগল! তাই কখনো হয়? আর একদিন বাদেই যে অন্য কাউকে বিয়ে করবে, তার প্রতি এত প্রেম উথলে ওঠার কিচ্ছু নেই, বরং একটা হিসেব বাকি আছে। সেটাই বরং মিটিয়ে ফেলা যাক। তুন্না নিজের মনের ভাব ব্যক্ত করার পূর্বেই ফোঁস করে শ্বাস ছেড়ে অধ্যায় বলে ওঠে, টুন্না, শোনো। কি? কতটুকু যন্ত্রণা লালন করছো বুকে? তুন্না হাসলো। অকারণেই তার কি হাসির ব্যামো হয়ে যাচ্ছে? হয়তো হ্যাঁ। তাদের গ্রামে একটা লোক ছিল যে প্রতি কথাতেই হাসতো। লোকটার হাসির ব্যামো ছিল। লোকটা অতি দুঃখের সময়ও হাসতে পারত। কি এক অপরিসীম ক্ষমতা! দুঃখ লুকিয়ে হাসা অপরিসীম ক্ষমতাই তো বটে। তুন্নাও কি তার মতো হয়ে যাচ্ছে? হাসি মুখেই সে বলল, এক পৃথিবী দুঃখ লালন করেছে এ বুকে, অশ্রু হয়ে নামছে তারা বিষণ্ণ এই চোখে। সবাই যখন ব্যস্ত ভীষণ আপন লোকের ভিড়ে, আমি তখন একাকিনী স্মৃতির বালুচরে। অধ্যায় তাকালো। দৃষ্টিতে তার ঘোর। মেয়েটা নিজেকে দেখাতে চায় শক্ত দৃঢ়, অথচ ভেতর থেকে সে যে ক্ষয়ে যাচ্ছে। অধ্যায় চৌধুরীকে ভালোবেসে সে যে নিঃশেষ হয়ে গেছে একদম। অধ্যায়ের ইচ্ছে করছে না মেয়েটাকে কষ্ট দিতে। বউ হয়তো, একান্ত কাছের এই তরুণীকে সে কি করে ব্যথা পেতে দিবে? কিন্তু কথায় আছে, সবুরে নেওয়া ফলে লোহা আগুনে পুড়ে খাঁটি হয়। যদিও এই মেয়ে সোনার চেয়েও খাঁটি, তবুও অপেক্ষার মিষ্টি ফল পেতে তাকে আরেকটু অপেক্ষা করতে হবে। সুতরাং তুন্নার দুঃখের কবিতাকে হেলা করে অধ্যায়, বাব্বা, বিরহের কবি হয়ে যাচ্ছ দেখি। তুন্না এই বিদ্রূপ শুনে আনন্দ প্রকাশ করবে নাকি আক্ষেপ, তা বুঝতে না পেরে সর্বাব্যঞ্জন হাসির আশ্রয় নেয়। অধ্যায় মুগ্ধ চোখে দেখে সেই হাসি। একটা সময় এই চমৎকার হাসির মেয়েটিকে সে কি অবহেলা না করেছে। এখন ইচ্ছে করছে সব অবহেলার ইতি টেনে মেয়েটাকে বলতে, শোনো মেয়ে, এভাবে হাসবে না। তোমার ওই হাসি দেখে আমি তোমার চোখে হারাচ্ছি। কিন্তু মনের ভাবটা চতুর্থার সহিত লুকিয়ে রাখে অধ্যায়। যেই বিরাট সারপ্রাইজের আয়োজন সে করেছে, সেই পরিকল্পনার সফল করতে গেলে এখন কঠিন রূপ ধারণ করতে হবে। সে ফের কণ্ঠে বিদ্রূপ ঢেলে উচ্চারণ করে, আচ্ছা, তোমার স্বামী বিয়ে করছে, তুমি তাকে শুভকামনা জানাবে না? লোকটা কি সত্যি মায়া দয়াহীন? মনুষ্যত্ব বস্তুটা কি ওনার মাঝে একেবারেই নেই? যদি তাই হবে, তবে কেন মাঝে মাঝে সরলতার অপূর্ব নির্দেশ হয়ে তুন্নার সামনে দাঁড়িয়েছিল? মাঝে মাঝে কি কারণে? তুন্না পারবে না এই লোকটাকে সহ্য করতে। এই বিবেকহীন মানুষকে সে কি করে মন দান করল? আত্মসম্মান বস্তুটি কি একেবারেই বিদায় নিয়েছে তাকে ছেড়ে? না, ভঙ্গুর হবে না তুন্না। শক্ত কণ্ঠে সে জবাব দেয়, কেন নয়? কংগ্রেচুলেশনস মিস্টার অধ্যায় চৌধুরী, আপনার বিবাহিত জীবন সুখের হোক। কিন্তু অবস্তুন্না কিন্তু মনে মনে বোধ হয়ে বলে, সুখ না চাই বেটা, এ জন্মে সুখী হবি না তুই। অধ্যায় কি মনের কথা শুনতে পাচ্ছে? নয়তো অমন করে হাসছে কেন? ইস, দাঁত কেলিয়ে কেমন নির্লজ্জের মতো হাসছে দেখো। অসহ্য লাগে তুন্নার। ইচ্ছে করে দাঁত কোপাটি ভেঙে দিতে। নেহাত ভদ্রতায় বাঁধে তার। অধ্যায় ঠোঁট বাঁকিয়ে হেসে শুধায়, টুন্না শোনো, আমার বাসর ঘর সাজানোর দায়িত্বটা কিন্তু তোমার।
রাগে পিত্তি জ্বলে যায় তুন্নার। আশ্চর্য, লোকটার এসব কথা শুনে তার এত রাগ হচ্ছে কেন? কেন সে হারিয়ে ফেলছে নিজের কাঠিন্য? কেন সে ঘেটে যাচ্ছে? কেন ধুলোয় ধূলিসাৎ হচ্ছে তার আত্মসম্মান? এতটা ঠুনকো সব, কিন্তু মন নামক অবুঝ বস্তুটিকে বোঝানো যায়। সে যেন চিৎকার করে অধ্যায়কে অভিশাপ করে। বেটা, তোর মেশিন অচল হয়ে যাবে। এই জন্মে তোর আর বাসর করা হবে না। চাদরের নিচে গোলাপের কাঁটা বিছিয়ে রাখবো আমি। করিস তখন ইচ্ছে মতো বাসর। তোর ওই মেশিনেও কাঁটা ফুটবে, এই আমি বলে দিলাম। কিন্তু না, মুখে সে আওড়ায় অন্য বাক্য। আপনার বউয়ের ছবি দেখালেন না? ওটা তোমার জন্য সারপ্রাইজ। আমার জন্য? হুম। কেন? আমার জন্য কেন? আপনার নতুন বউ আসবে, তার জন্য সারপ্রাইজ প্ল্যান করা উচিত। তার জন্য সারপ্রাইজ প্ল্যান করলে তুমি খুশি হবে? তুন্না লম্বা শ্বাস ছাড়ে, আকাশের পানে তাকায়, উদাস দৃষ্টি মেলে, অসংখ্য তারাদের দিকে তাকিয়ে বলে, আমার খুশি হওয়া না হওয়ার উপর কিছুই নির্ভর করে না। কে বলল নেই? আছে। হুম। তবে আমার খুশির জন্য মুক্ত করে দিন আমাকে। অধ্যায় হতবিলম্ব দৃষ্টিতে তাকায়। দূরের আবসা আলোয় কেমন আবসা দেখাচ্ছে তুন্নার মুখ। এই আলোটুকুতেই দেখা যাচ্ছে চোখে চিকচিক করা জল। কখন জানি বাঁধ ভেঙে সে জল গালে গড়িয়ে পড়ে। কখন জানি সেই জলের ভার সইতে না পেরে অধ্যায় উন্মুক্ত করে দেয় সব রহস্য। তাই দৃষ্টি অপর দিকে ঘুরিয়ে নেয় অধ্যায়। অবুঝের মতো বলে, মানে? আমাদের বিচ্ছেদের কথা বলছি। এতে খুব খুশি হবে তুমি? ভীষণ। এক জীবনে এত যন্ত্রণা বুকে নিয়ে বাঁচতে পারছি না আমি। গলায় কাটার মতো বিধে আছেন আপনি। সুখী হবার অধিকার তো সবার আছে, তাই না? তবে আমি সুখী হব না কেন? সুখের মূল্য কত অধ্যায়। টাকা দিয়ে সুখ কিনবে? অত টাকা যদি আমার থাকতো, যেই টাকা দিয়ে সুখ কেনা যায়, তবে আমি নিজেকে বিক্রি করে হলেও এক আজলা সুখ কিনে নিতাম। অধ্যায় ঠোঁট চেপে হাসে। এ কি স্বরমুখী এই মেয়েটা! মরে গেলেও কারো সামনে নিজেকে প্রকাশ করে না, অথচ তার সবটুকু সুখ যে অধ্যায়কে ঘিরে, এ কথা কি এই মেয়েটা জানে? অধ্যায়ের বলতে ইচ্ছা করে, শ্যামাঙ্গিনী, আমার শ্যামাঙ্গিনী, শোনো। এই অধ্যায় চৌধুরীকে ঘিরেই যে তোমার সকল সুখ এবং অসুখ, তা কি তুমি জানো? কিন্তু সে তা বলে না, বরং কঠিন মুখে জবাব দেয়, ঠিক আছে, কাবিননামায় সই করার পর তোমার সকল চাওয়া পূর্ণ করে দেব। ততক্ষণ ধৈর্য ধরে এই গলার কাটাকে সহ্য করে নাও। আচ্ছা। ছোট করে জবাব দিয়ে কথার জবনিকাত করে মন্ত্রগতিতে হেঁটে চলে যায় তুন্না। অধ্যায় তাকে ডাকে না। অনেক রাত হয়েছে, কাল অনেক কাজ করতেও ঘুমাতে যেতে হবে। বোকা মেয়েটা কষ্ট পাচ্ছে, একটু পেতে থাকুক। অধ্যায় হেসে ফিসফিসিয়ে বলে, আর মাত্র এক রাত্রি প্রিয়, এরপর তোমার স্থান হবে আমার বাহুডোরে। উষ্ণ আলিঙ্গনে ভরিয়ে দেব তোমায়। এত ভালোবাসা তুমি সবে কেমন করে শ্যামাঙ্গিনী? ভোরের আলো ফুটছে চারিদিকে, কয়েকটা পাখি কিচিরমিচির করছে দূরে কোথাও। যান্ত্রিক এ শহরে পাখির ডাক অবিশ্বাস্যই লাগে, কিন্তু ডাকছে কথায় যেন চমৎকার সুর। কোকিল ডাকছে কি? বসন্তকালের কোকিল ডাকে। ইস, কি সুকণ্ঠ এক পাখি এই কোকিল, কিন্তু দেখতে কালো। তবুও লোকে মন্ত্রমুগ্ধ হয়ে তার গান শোনে। কেউ তো বলে না এই কালো পাখির গান শুনবো না, লোকে বরং বলে কোকিল কালো বলে গান শুনে না কে, মায়ের বদন কালো বলে মা ডাকে না কে। সুতরাং কোকিল কালো হলেও লোকে গান শুনে, মা কালো হলেও সন্তান তৃপ্তি নিয়ে গাল ভরে মা ডাকে। বিপত্তি শুধু ওই স্ত্রীকে ঘিরে। অর্ধাঙ্গিনী কালো হলে মেনে নিতে বিরাট সমস্যা হয় পুরুষকুলের। অবশ্য ভিন্নও আছে, এমন অনেক ভাগ্যবতী শ্যামলা মেয়ে আছে যাদের স্বামী ভাগ্য ঈশ্বর তুল্য। তুন্না বিছানায় ছেড়ে নামল। রাত্রিটা সে কাটায় স্বামীর ঘরে। পাখির ডাককে কেন্দ্র করে জানলার দিকে উকি ঝুঁকি দিল চারিদিকে। এখান থেকে বাগানের অংশ দেখা যায়। দেখতে পেল রহমান চৌধুরী বসে আছে। এই মানুষটার সাথে এসে থেকে আলাপ হয়নি। সেই যে না বলে চলে গিয়েছিল, এরপর মানুষটা নিশ্চয়ই অভিমান করেছে। খুব অন্যায় হয়ে গেল।
স্নেহের কি দাম দিল তুন্না। দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামে তুন্না। এই বাড়ির বাগানটা চমৎকার, অসংখ্য ফুল গাছের ছড়াছড়ি সেখানে। অপরাজিতা, লিলি, গোলাপ, হাসনাহেনা এবং নাম না জানা অনেক ফুল। রহমান চৌধুরী নিশ্চয়ই ফুলের শখ আছে। চট্টগ্রামের বাড়িতেও এমন একটা বাগান ছিল। প্রকৃতি প্রেমী মানুষ। তুন্না অনপরাধীনের মতো হেঁটে এসে দাঁড়ালো রহমান চৌধুরীর সামনে। বাগানে বসে চা খাওয়ার জন্য সুন্দর করে চেয়ার এবং গোল একটা টেবিল পাতা। 4 জন মানুষ বসার ব্যবস্থা করা আছে। তুন্না একটা চেয়ার টেনে বসলো, মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? রহমান চৌধুরী মাথা না তুলেই বললেন, ভালো, তুমি কেমন আছো? তুমি সম্বোধনে আবার পরিবর্তন এনেছেন তিনি। এই তিনি না স্নেহের বশবর্তী হয়ে আহ্লাদ করে তুই বলে ডেকেছিল তুন্নাকে। এত স্নেহ এক নিমিষেই শেষ হয়ে গেল। তুন্না না হয় ছোট্ট একটা ভুল করেছে, তার জন্য এত বড় শাস্তি? তুন্নার চোখ ছলছল করে উঠল। কাদো কাদো মুখ করে সে বলল, আমার উপর খুব রাগ করেছেন বাবা? না, রাগ করবো কেন? তোমার উপর রাগ করার অধিকার আমার আছে। তুন্নার কান্না আটকে রাখার দায় হয়ে পড়েছে। এই মানুষটাকে নিজের পিতার স্থানে বসিয়েছিল সে। বাবার সাথে যেমন ফ্রি ছিল তেমনি আশ্রয় ছিল এই মানুষটা। একটা ভুল করে সেই আশ্রয় হারালো সে। লজ্জায় কুণ্ঠায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে তার। রহমান চৌধুরীর সামনে বড় একটি টিপট, কাচের দারুণ ডিজাইন করা, কাপও রাখা আছে। রহমান চৌধুরী নিজ হাতে তুন্নাকে কাপে চা ঢেলে এগিয়ে দিয়ে বললেন, চা খাও। তুন্না বিনা বাক্যে চায়ের কাপ হাতে তুলে নিল। কি বলবে কথা খুঁজে পাচ্ছে না সে। অথচ তার যে কত কথা রহমান চৌধুরীর সাথে, কত আবদার, কত অভিযোগ অনুযোগ। কিছুই করার পরিস্থিতি এখন আর নেই। রহমান চৌধুরী তাকে দূরে সরিয়ে দিয়েছে। এই স্নেহটা বোধহয় ভাবি পুত্র বধূর জন্য তুলে রেখেছেন। তুন্না নিঃশব্দে চায়ে চুমুক দিল। রহমান চৌধুরী এক পলক পুত্র বধূর দিকে তাকিয়ে নীরবতা ভঙ্গ করে বললেন, তারপর বলো, কেমন লাগছে বিয়ে বাড়ির আয়োজন? প্রশ্নটি শুনে ধাক্কা খেল তুন্না। তার মানে এই বিয়ে শ্বশুর মশাই নিজে সায় দিয়েছেন। এখন তুন্নাকে নিজের উপভোগের বর্ণনা দিতে হবে। মানুষ এতটা বদলে যায় কি করে? যেই মানুষটাকে বাবার স্থানে বসিয়েছিল তিনিও বদলে গেল, এতটা পর করে দিল তুন্নাকে। চায়ের স্বাদ বিষাদ লাগছে ভীষণ। মনে হচ্ছে এত বাজে চা এ জন্মে সে খায়নি। চোখ জ্বলছে, চোখের ছলছল ভাব লুকিয়ে চমৎকার হাসে তুন্না, বলে, বেশ লাগছে। যাক, শুনে ভালো লাগলো। কাল রাতে ছিলে কোথায়? শাম্মী আপুর ঘরে। ও, চা কেমন হয়েছে বলো? তোমার শাশুড়ির হাতের চা, ওর হাতের কিছু খাওয়ার সৌভাগ্য তো কখনো হয়নি। চা খুব চমৎকার হয়েছে। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। রহমান চৌধুরী দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তুন্না আর চোখে দেখলো ওনাকে। সুখী মানুষদের যেমন দেখায় ওনাকে তেমনই দেখাচ্ছে। পরিবারের মাঝে থাকায় এই বুঝি উপকারিতা। পারতপক্ষে রহমান চৌধুরী এখন সুখী মানুষ। শাশুড়ি মাদার যখন ওনাকে চা করে খাওয়াচ্ছে তখন সুখীদের কাতারেই অন্তর্ভুক্ত করা যায়। একটা সময় পর তুন্না আকুল স্বরে বলে উঠল, আপনি কি আমার উপর রাগ করে আছেন বাবা? না, সত্যি বলছেন? আমি মিথ্যা বলি না, তবুও যেহেতু জিজ্ঞেস করছো বলি। তবে তোমার ওপর আমার খানিকটা অভিমান জন্ম হয়েছে। স্নেহের অধিকার থেকে এই অভিমানের জন্ম। সমস্যা নেই, দ্রুত ফিকে হয়ে যাবে। আমার রাগ অভিমান দীর্ঘস্থায়ী হয় না। বলেই রহমান চৌধুরী হাসলেন। তুন্না দেখলো একজন সৌম্য পৌর ভদ্র লোক হাসলে তাকে ঠিক তুন্নার বাবার মতো দেখায়। তুন্না স্পষ্ট সুরে ডাকল, বাবা, হুম। ছেলের বউ এলে আমাকে ভুলে যাবেন নিশ্চয়ই। রহমান চৌধুরী বুঝলেন না তুন্নার কথা। অবুঝ চোখে তাকালেন। ওনার দৃষ্টিতে প্রশ্নেরা উকি ঝুঁকি মারছে। তুন্না দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অবশ্য যাওয়াটাই স্বাভাবিক। রহমান চৌধুরীর হৃদয় কুঞ্চিত হলো। ভারী কি চেহেলেনের সুতোয় স্পর্শ হলো চিন্তার ভাঁজ। তুন্নার কোনো কথাই তিনি বুঝতে পারছেন না। স্বামীর বিয়ে কথা ওঠার পর অধ্যায় যখন আবদার করলো সে নিজে আবার বিয়ে করতে চায় তখন তিনি উৎসাহের সঙ্গে সম্মতি দিয়েছেন।
ধারণা করছে তুন্না এবং অধ্যায়ের মাঝে ভাব ভালোবাসা হয়ে গিয়েছে। কিন্তু এই মেয়ে এখন এসব কি বলছে? বউ আসার সাথে ওকে ভুলে যাওয়ার সম্পর্ক কি? সুতরাং সন্দেহ ব্যক্ত করলেন তিনি। তুই কি বলছিস এসব মা? তোকে কেন ভুলে যাব? সম্বন্ধনে আপন ভাবটা ফিরে আসায় আবার জল ছলছল করে উঠে তুন্নার চোখে। স্নেহের এই বাঁধন মুক্ত করে সে কি করে বাঁচবে? কেমন করে ভুলে থাকবে পিতৃতুল্য এই মানুষটাকে? তুন্না রোদ বিস্তৃত চোখ তুলে তাকায়। রহমান চৌধুরীর ভ্রু কুঁচকে দৃষ্টিতে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। তুন্না একটু হতাশ হাসলো, বলল, ইচ্ছে করে যাবেন না বাবা, যেতে হবে। সম্পর্ক শেষ হয়ে গেলে আর আত্মীয়তা থাকে কোথায়? যাকে কেন্দ্র করে আপনার সাথে আমার সম্পর্ক, সেই মানুষটাই তো আমার নয়। তার সাথেই তো আমার সব সম্পর্কের ইতি ঘটবে। তুন্না বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে। তার গলার কাছটার জমা কান্নাগুলো উগরে দিতে চায় নির্ভীকে। রহমান চৌধুরীর কুঞ্চিত ভ্রুদয় কয়েক গুণ বেশি কুঞ্চিত হয়। মনে প্রশ্নগুলো মুখে ব্যক্ত করার পূর্ব মুহূর্তেই সেখানে উপস্থিত হয় অধ্যায়। সে হেয়ালি করে বলে, অবশ্যই। পুরনো সব কিছু ভুলে না গেলে নতুন সম্পর্কে সুখী হব কি করে? এই বিষয়ে আমি ভীষণ পজিটিভ। বিয়ের পর কোনো ঝামেলা আর চাই না। তুন্না দেখলো ব্রাশ করতে করতে হেলে দুলে অধ্যায় এগিয়ে আসছে। সদ্য ঘুম থেকে ওঠায় চোখ মুখ স্ফীত হয়ে আছে তার। এলোমেলো চুলগুলো আশ্রে পড়ছে কপালে। পরনে রাতের সেই টি শার্ট আর কালো ট্রাউজার মারাত্মক দেখাচ্ছে। তুন্নার মন আচমকা খারাপ হয়ে যায়। এই সুন্দর মানুষটিকে দেখে প্রতিদিন অন্য মেয়ে নিজের চোখ জুড়াবে, অন্য মেয়ে তার গালে চুমু খাবে, অন্য মেয়ের আলিঙ্গনে তৃপ্ত হবে অধ্যায়। হায় ভাগ্য, হায়! অধ্যায় এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো তুন্নার। তুন্না আর রহমান চৌধুরী বসে আছেন। অধ্যায়কে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন রহমান চৌধুরী, তার পূর্বেই অধ্যায় বাবাকে চোখ টিপ দিল। রহস্য হয়তো বুঝে নিলেন তিনি। অতঃপর ঠোঁট চেপে হাসলেন। সন্ধ্যার পরের সময় গায়ে হলুদের অনুষ্ঠান মিটে গিয়েছে বিকেলে। এ বাড়ি থেকে অধ্যায়ের হবু বউয়ের বাড়িতে আদৌ হলুদ দিয়েছে কিনা তা তুন্না জানে না। সে ব্যস্ত ভীষণ। এর মাঝেই আরেক কাণ্ড ঘটে গেল। আমোদে প্রমোদে হঠাৎ সাম্মি এসে একটু হলুদ মাখিয়ে দিল তার গালে। তার এসব করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু অগত্যা মুখ ভার করে গোসল সেরে এসেছে তুন্না। দিনটা কেমন করে যেন কেটে গেল। শর্মিলা চৌধুরী ওর সাথে একটা বাক্য বিনিময় করেনি। তুন্নার তাতে অবশ্য কিচ্ছু আসে যায় না। আর কতক্ষণই বা এ বাড়িতে। চমৎকার বিষয় হলো তুন্নার পরিচিত দুজন বাচ্চার দেখা পেয়েছে সে। অধ্যায় নিজের আত্মীয়র বাড়িতে টিউশনির জোগাড় করে দিয়েছিল। সেই দুটো বাচ্চা এসেছে অনুষ্ঠানে। তাদের গার্ডিয়ানরা সকলেই ভীষণ প্রশংসা করলো তুন্নার গুণের। গুণবতী, রূপবতী তো নয়, এটাই সবচেয়ে বড় অযোগ্যতা। যদিও অধ্যায় চৌধুরী সুরূপা বউ হওয়া না হওয়া তার যোগ্যতার মাপকাঠি বিচার করে না, তবুও অবচেতন মনের ভাবনা। বিয়ে বাড়িতে রাতভর নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। স্টেজ করা হয়েছে বাগানের এক পাশে। দর্শকের সারিতে বসে আছে তুন্না, সাম্মি সহ অনেকে। আলো আধারের মাঝে একজন সুদর্শন যুবক এসে দাঁড়ালো মঞ্চে। তার সাজসজ্জায় আভিজাত্যের ছোঁয়া স্পষ্ট। অধ্যায় ঠোঁট বাঁকিয়ে হেসে আঙ্গুল চালালো গিটারে। ওমাইক ভঙ্গিতে চোখ টিপ দিয়ে সুর তুলল। এ দিল তেরি आँखों में डूबा बन जा मेरी तू महबूबा तू चीज बड़ी है मस्त मस्त। গানের তালে সে নাচলো। তুন্না অবাক হয়, এই লোকটা নাচতেও জানে। আশেপাশে অনেক মেয়ে উৎফুল্লতায় মজেছে। অধ্যায়ের গানের তালে বুকের বাঁ পাশে হাত দিয়ে নিজেদের খুন হওয়ার বিষয়টি প্রকাশ করছে। তুন্না নিজেও কি খুন হচ্ছে না? বুকের বাঁ পাশে যে ড্রিম শব্দ হচ্ছে তা কি নিজের নিঃশেষ হবার সংবাদ নয়? শরীর মন দুটোই যে সঙ্গ চাইছে এই অভদ্র লোকটার। কি আছে এই লোকটার চোখে? এমন করে কেন তাকায়? চোখ তো নয় যেন তলোয়ার। ওই তলোয়ারের ঘায়ে প্রতি মুহূর্তে প্রেম নামক এক অসহ্য যন্ত্রণার স্বাদ অনুভব করছে তুন্না। অথচ এই লোকটা অন্য কারো চিন্তায় বিভোর।
হঠাৎ করে এসব আয়োজন অনুষ্ঠান অসহ্য লাগে তুন্নার কাছে। মন চাইছে ছুটে পালিয়ে যেতে। গুটি পায়ে দূরে সরে আসে তুন্না। বাগানের এক কোণে বসে কাঁদে খুব করে। কতক্ষণ এভাবে কেটে যায় কে জানে। কান্নার তোড়ে চারপাশ ঝাপসা হয়ে আসে। সেই ঝাপসা দৃষ্টিতে সে দেখে দূরে কে যেন দাঁড়িয়ে আছে। তুন্না মৃদু স্বরে শুধালো। কে? ধীরে ধীরে স্পষ্ট হয় একটা নারী মূর্তি। রূপ লাবণ্যপূর্ণ একজন মধ্যবয়সী নারী এগিয়ে আসে। ওনার পরনে সাদা শাড়ি। এই নারীকে তুন্না চেনে। খুব পরিচিত এই নারী তুন্নার নিকট। সে অস্পষ্টে ডাকল, মা। মহিলা এগিয়ে এলো। ওনার ঠোঁটের কোণে হাসি ফুটে আছে। তুন্নার এত খারাপ দিনে তার অতি প্রিয়জন হাসছে। তুন্নার বুকটা হাহাকার করে ওঠে। রাগে দুঃখে দু চোখের কোণ বেয়ে নামে অবিরাম জল স্রোত। সে অভিমানী কণ্ঠে বলে, তুমি হাসছো? তুন্নার জন্মদাত্রী মা স্নেহের হাত রাখলো মেয়ের মাথায়, বলল, কাঁদছিস কেন বোকা মেয়ে? তুন্নার অভিমান গাঢ় হয়। সে কেন কাঁদছে মা কি জানে না? তবে যে লোকে বলে মৃত মানুষ সব জানে। ওই আকাশে তারা হয়ে যাবার পর মানুষ সব দেখতে পায়। ফের হু হু করে এক রাশ জল এসে উপচে পড়ে তুন্নার বড় বড় দু চোখের কোণ বেয়ে। বিষণ্ণ বিধুর দৃষ্টি মেলে মায়ের মুখের দিকে তাকিয়ে সে বলে, আমার বরের বিয়ে আমি কাটবো না? এত কাদার কি হলো? কিছু হয়নি। না, যে তোকে ভালোবাসে না তার জন্য চোখের জল ফেলছিস বসে বসে। কি বোকা মেয়ে তুই আমার! কারো ভালোবাসার অভাবে ভেঙে গুড়িয়ে যাবে আমার তুলনা কি এতটা দুর্বল? তুন্না মাথার দুপাশে দোলায়। বোঝাতে চায় সে দুর্বল নয়, সে সাহসী। সে এতটাও আত্মসম্মানহীন মেয়ে নয়। সেলফ রেসপেক্ট বস্তুটা তার মাঝে আছে, কিন্তু তাতেই বাকি। সে যে নিজের মনকে বোঝাতে পারছে না। কয়েকদিন আগেও অধ্যায়ের উন্মাদনাগুলো স্মরণ হচ্ছে বারবার। মন চাইছে বদমাইশের শার্টের কলার ধরে গিয়ে জিজ্ঞেস করতে, বেটা পাজি ইতর, কেন আমার সাথে প্রেমের নাটক করলেন? কেন এত এত উপহার দিয়ে আমাকে আপনার প্রতি দুর্বল করাতে চাইছেন? এই ছলাকলার কি প্রয়োজন ছিল? কিন্তু তুন্না যাবে না। সে প্রশ্ন করবে না, কোনো প্রশ্ন করবে না। একটা বদ লোকের কাছে তার কোনো জবাবদিহিতা চাই না। সে অসহায়ের মতো বলে, আচ্ছা মা, আমি কি করব বলো তো? কিছুই করবে না। কাল বিয়ে মিটে যাওয়া অবধি অপেক্ষা করবে এবং এরপর সব মিটমাট করে মুক্ত হয়ে ফিরে যাবে হোস্টেলে। জীবনে নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে, যাতে এমন হাজার অধ্যায় চৌধুরী তোমাকে নিজের করে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তুন্না মায়ের আদেশ বাক্য নত মস্তিষ্কে মেনে নেয়। এমন সময় কানে ভেসে আসে পুরুষালী গম্ভীর কণ্ঠের প্রশ্ন, অতি বিরহে কাতর হয়ে গেলে নাকি শ্যামাঙ্গিনী? একা একা কথা বলছো যে?